নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন অরুণাভ গুপ্তর লেখা উত্তরাধিকারী গল্প। গল্পটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আপনাদের যদি আমার এই গল্পটি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের গল্পটি কেমন লেগেছে। বৃষ্টি ধরলেও জল এক চুল কমেনি, অথচ বেশ কয়েকটা পাম্প নাকি চলছে। এলাকার মানুষ সেই আনন্দেই নাচছে। লাগোয়া ফ্ল্যাটের সনাতনবাবু আবার এক কাঠি ওপরে। কাল রাত থেকেই 5 মিনিট অন্তর ওর গলা দিয়ে অভয়বাণী বেরিয়েছে, নামছে নামছে, জয় শিব শম্ভু, রক্ষা করো প্রভু। তিনতলা টঙে বসে এমন ভাব করছেন যেন রাস্তার জমা জল ওর ব্যালকনি ছুঁয়েছে। করছো কি? অত ঝুঁকছো কেন? কানের গোড়ায় যেন বোমা ফাটলো। চমকে ওঠে দিবাকর। কেড়ে আঙুল কানের ভেতরে যতটা ঢোকানো সম্ভব ঢুকিয়ে দ্রুত নাড়তে নাড়তে বললেন, উফ, কানের পর্দা ফেটে ফর্দা ফাই মেম সাহেব। কি হলো হঠাৎ? সুমনা থেকে মেম সাহেবের প্রমোশন? হেতুটা শুনি। ভেরি সিম্পল। পুত্রবধূর সঙ্গে লেজুর আমেরিকা রয়েছে যে, তারই হাওয়া লেগেছে। কিন্তু বড্ড মুশকিল হলো যে সুমনা, আজ ওরা আসছে অথচ জল সরার লক্ষণ নেই। সুমনা হেসে ফেললেন। না, আমেরিকার হাওয়ার প্রভাব দেখছি এখনো কাটেনি। জল যদি নাই সরে, কি এমন মহাভারত অশুদ্ধ হবে বলতো? তাছাড়া কলকাতা ওদের কাছে নতুন নাকি? সত্যি তুমি পারো বটে। আচমকা যেন মনে পড়লো, এমন ভাব করে বলে ওঠেন দিবাকর, ওদের পছন্দ সব মাছই এনেছি, তবু বলা তো যায় না। তুমি চেক করে নিয়েছো নিশ্চয়ই? সুমনা কষ্টে সৃষ্টে হাসির বেগ সামলে বললেন, করেছি বই কি। না করলে জানা হতো না তুমি শুধু মাছেই ফুল স্টপ দাওনি। বাদ পড়েছে হজমোলাটা। ওটা আনার দায়িত্ব বরং আমার উপরই থাক, কি বলো? ড্রয়িং রুম থেকে সুমনার মিষ্টি হাসির আওয়াজ কানে এসে বাজছে। এমন পাগলাটে হাসি সুমনা ছাড়া কেউ হাসতে পারে বিশ্বাসই হয় না দিবাকরের। কে বলবে আর বছর 6 বাদে ওর চাকরির মেয়াদ শেষ হবে। স্ত্রীর খুনসুটিতে এবার হাসি পেল দিবাকরেরও। জানালার লাগোয়া চওড়া মার্বেলে মোড়া জায়গায় গুছিয়ে বসলেন দিবাকর। বরাবরেরই অভ্যেস, ওখানে বসলেই দিবাকর নামক ব্যক্তি নিজের মধ্যে নিজেকে হারিয়ে হাতড়ে বেড়ান। বিরাট কিছু ব্যাপার স্যাপার মোটেই নয়, নেহাতি অতীতে ঘোরাফেরা, বিশেষ বিশেষ মুহূর্তে ভালোই লাগে। এই যেমন এখন বাবাইয়ের মাঝে মজে আছেন দিবাকর। ছোট থেকে তরতাজা যৌবনে পৌঁছে সে এখন কৃতি পুরুষ। এরপর ক্রমশ সংসারে ঝক্কি ঝামেলা কাঁধে চাপবে। মাত্র 3 বছর হলো, অথচ মনে হয় কত যুগ বাবাইকে দেখেননি, বাবাইয়ের মুখে বাবু ডাক শোনেননি। মানুষটা আবার কোথায় গিয়ে গা ঢাকা দিল। অদ্ভুত চরিত্র। বিয়ের রাতেও যা পেয়েছেন আজও একই রকম আছে, পার্থক্য পাননি সুমনা। দীপ্ত ওদের একমাত্র সন্তান, ওদের চাওয়া পাওয়ার শিবরাত্রির সলতে। বলতে নেই দীপ্ত ওদের বিমুখ করেনি, বরং আশাতিরিক্ত পূর্ণ করেছে। সুমনাই ওকে নিজের তাবে রেখে গড়ে পিঠে মানুষ করেছেন, তবে ওই স্কুলের গণ্ডি অবধি। তারপর ওই ছুটেছে, সুমনা শুধু নজর রেখেছেন। সাফল্যের সিংহভাগ সুমনার থাকলেও তিনি কিন্তু স্বামী দিবাকরের কাছে কৃতজ্ঞ। তিনি নিঃশব্দে সুমনাকে সমর্থন জুগিয়ে গেছেন। তবে একটা ব্যাপার সুমনা কিছুতেই পুরোপুরি মেনে নিতে পারেননি, দীপ্তর বিয়েটা। সুমনা সামান্য জিভ কাটলেন, নিজেই নিজেকে শাসন করলেন। এ আবার কি?
কুন্তলা কোনো অংশে দীপ্তর চেয়ে খাটো নয়। সেও তার বাবা মায়ের একমাত্র সন্তান, উপরন্তু লক্ষ্মী সরস্বতী দুয়েরই সে অধিকারী। না না, ওসব কোনো সমস্যাই নয়। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত আদর্শের সংঘাত। এখন যে বিদেশি সংস্থায় দীপ্ত তরতরিয়ে উঠেছে, তার মূলেই কুন্তলার বাবা। হয়তো দীপ্তর নিশ্চয়ই যোগ্যতা আছে, তবুও ম্যানেজিং ডিরেক্টরের অসীম ক্ষমতা অস্বীকার করার রাস্তা নেই। হাতের মুঠোয় দীপ্তর মতন জুয়েল ছেলেকে পেয়ে তিনি যেমন নিশ্চিন্ত হয়েছেন, দীপ্তও সে অযাচিত সুযোগের সদ্ব্যবহার করেছে। দুজনের কেউ ঠকেনি, ঠকেছেন সুমনা। তিনি হেরে গেছেন, পারেননি দীপ্তকে মেরুদণ্ড সোজা রাখার মন্ত্রে দীক্ষিত করতে। দীপ্ত কুন্তলা এসেছে। নিয়ম মাফিক কিছু কথা বলা, খোঁজখবর নেওয়ার পালা সেরেই 3 রুমস ফ্ল্যাটের একটাতে হুড়হুড়িয়ে ঢুকে পড়েছে। দীপাকর চাপা আনন্দে ফুটছেন। ছেলে বইয়ের ছড়ানো ছেটানো ব্যাগগুলি গুছিয়ে রাখার সময় লক্ষ্য করলেন সুমনা তাকিয়ে আছেন। অপ্রস্তুত দিবাকর বললেন, ওরা রেস্ট নিচ্ছে, তাই সরিয়ে রাখলাম। ভালোই তো। আজ আর বেশি রিচ খাবার টাবার দিও না, হালকার ওপরেই থাক। কাল বরং ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করো, তোমার বৌমা আবার ওটা ভালো খায়। দিবাকর অনর্গল বলে চললেন। হঠাৎ খেয়াল করলেন অন্য তরফ নিশ্চুপ। থতমতকে চুপ করে গেলেন। যদিও সুমনার উদাসীন হয়ে থাকার কারণ খুঁজে পেলেন না তিনি। সুমনা লঘু স্বরে বলে ওঠেন, আচ্ছা তুমি কি গো, দীপ্ত কুন্তলা ওরা আমার পর বুঝি? তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল, দেখবে ওদের পছন্দের একটা আইটেমও বাদ যাবে না। দিবাকর লাজুক হাসি অনেকক্ষণ হাসলেন। দীপ্ত কুন্তলার মধ্যে সবসময় কেমন জানি একটা অস্থিরতার ভাব। সুমনার চোখ এড়ায়নি, তবে অহেতুক কৌতূহল দেখানো পছন্দ করেন না বলেই জানতে চাননি। ওরা ওদের মতোই থেকেছে, খেয়েছে, আত্মীয় স্বজন পাড়াপড়শি যারাই এসেছেন তাদের সঙ্গে কথা বলেছে, প্রত্যেকের নিমন্ত্রণ গ্রহণ করে কথা দিয়েছে যাবে। এক্ষেত্রে কোনো ঘাটতি দীপ্ত ও কুন্তলার তরফে দেখা যায়নি। কিন্তু প্রতিটি কাজ ছিল নির্দিষ্ট সময় মাপা, 1 সেকেন্ড বাড়তি নয়। 24 ঘন্টায় ওই 3-4 ঘন্টা বাদ দিয়ে বাকিটা নিজেদের জন্য রেখেছে, যেখানে ওরা ভয়ানক ব্যস্ত সন্ত্রস্ত, যেন বাঁচা মরার সমস্যায় লড়ছে। একটানা 10টা দিন ঝড়ের গতিতে কাটার পর আচমকা দীপ্ত ঘোষণা করলো, মা, আমরা আজ লেট নাইটের ফ্লাইটে ফিরে যাব, প্লিজ মনে কিছু করো না। দিবাকরের হাত থেকে চায়ের কাপ প্রায় পড়তে যাচ্ছিল। সুমনা হাসলেন, তোদের দুটোকেই ভীষণ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে বাঁচলি। মামুনি তুমি রিয়েলি জিনিয়াস, ঠিক ধরেছ। কুন্তলা কলকলিয়ে উঠল। দীপ্ত বললেন, উফ, কি টেনশন কি টেনশন, এখন জমা দিলেই বাজিমাত। কুন্তলা সুমনার খুব কাছে সরে এসে ফিসফিসিয়ে বলল, জানো মা, বাপি আমাদের ভেতরকার খবরটা জানিয়ে দিয়ে বললেন কোম্পানি নতুন একটা উইং চালু করতে চলেছে। তোমরা আগে ভাগে কি করলে এটা আরো লাভজনক হয় তার একটা খসড়া প্লেস করে দাও, বাকিটা বাপি বুঝে নেবেন বলেছেন। কুন্তলার কথায় রেস ধরে দীপ্ত সোচ্চার হলো, সত্যি মা, ওনার তুলনা নেই। উফ, ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে। এরপর এরপর আমরা যে কোথায় উঠবো। দিবাকর খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু তোরা মানে দুম করে বলা কখনই ফিরে চললি, মানে তোর সঙ্গে বসে দুদণ্ড কথা বলাই তো। আহ, থামবে, ঝাঁঝিয়ে উঠলেন সুমনা। শুনলে না ওদের ফেরাটা কত জরুরি? ওরা যে এখানে নিশ্চিন্তে কাজটা সারতে পেরেছে, সেটাই ঠাকুরের আশীর্বাদে ফলে গেলে অনেক পাওয়া। তাছাড়া তোমার সঙ্গে কথা ফোনেও পরে বলতে পারবে, এই নিয়ে ওদের জোরাজুরি করো না। মাখনের মতন গলল কুন্তলা, আদুরে গলায় বলল, আচ্ছা দীপ্ত, তুমি কি বলো তো, বেমালুম ভুলে গেলে? আচ্ছা করে বকুন মা আপনার ছেলেকে।
কুন্তলা বলল, মা বাবা দুজনকেই বলছি, এবার কিন্তু আপনাদের কোনো ওজোর আপত্তি শুনবো না। এখানকার পাঠ চুটিয়ে এবার ওখানে গিয়ে থাকতে হবে। আমরা পৌঁছেই টিকিট পাঠিয়ে দেব। কি হলো দীপ্ত, হাঁ করে কি শুনছো? সব দায়িত্ব বুঝি আমার? সুমনা ঝরঝরে হাসলেন। দুটোই আমার আস্ত পাগল। ঠিক আছে, পাঠাস, যাব। দীপ্ত কুন্তলা চলে গেছে। দিবাকর যেন সর্বস্ব হারানোর বেদনায় জবুথবু বনে গেছেন। সুমনার কোনো হেলদোল নেই। দূর থেকে স্বামী রকম সকম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। দিবাকর অবশেষে মুখ খুললেন। অদ্ভুত লাগলো দীপ্তর কাণ্ড কারখানা। এলো গেল যেন অতিথি। সুমনা বললেন, একটা কথা বলি শোনো, আমাদের মতো ওরাও সত্য, হোক না ভিন্ন মানসিকতা, তাহলেও তোমার দায়িত্ব ছিল ছেলেকে হাঁটা শেখানোর, শিখিয়েছ। এবার দীপ্ত হাঁটুক তার বুদ্ধি বিবেচনায়, তোমার ভাবনা কেন? দিবাকর বললেন, এর পরেও তুমি ওখানে যাবে? পারবে মানিয়ে নিতে? আবার ঝর্ণার হাসির ফোয়ারায় উচ্ছ্বসিত হলেন সুমনা। এক মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ওরা এখানে এসেছিল যে জন্য, তা পূরণ হতেই ফিরে গেছে, বাদ বাকি মূল্যহীন। দিবাকর বুঝি বা কষ্ট পেতে পেতে আলোয় ফিরলেন। এই মুহূর্তে কোনো আফসোস নেই। শান্তস্বরে বললেন, আমার একটাই প্রশ্ন তোমার কাছে, আমার চোখে চোখ রেখে বলো, তুমি খুশি? সুমনা তাই করলেন। আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, না দিবাকর, না। কেন? আমার দীপ্তর মধ্যে দিবাকরের জন্ম দিতে পারলাম না বলে। আমায় ক্ষমা করো। গল্পটি এখানেই শেষ হলো। চলে যাবার আগে গল্পের গ্রামোফোন চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি আপনাদের বিশেষ কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের যদি আপনাদের নিজস্ব কোনো লেখা গল্প থাকে যেটি আপনারা সমস্ত শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সেই গল্পটি আমাকে পাঠাবেন। তবে গল্পগুলি পাঠাবার আগে এই বিষয়গুলি বিবেচনা করবেন যাতে যে গল্পগুলি আপনারা আমাকে পাঠাবেন সেই গল্পগুলি যেন সকল শ্রোতাবৃন্দের শোনার উপযুক্ত হয়। খুব শিগগিরই হাজির হব আমি আমার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।